নমস্কার, আমি শিলাদিত্য স্যার। আজ আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজ যেটা করছি, আগামী মাধ্যমিক 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পাটিগণিতের অঙ্ক। পাটিগণিতের দুটো অঙ্ক থাকে 5 নাম্বার করে, সেখান থেকে তোমাদের একটি মাত্র অঙ্ক অ্যাটেন্ড করতে হয়। তো আমরা দেখো এখানে একটা পাটিগণিতের অঙ্ক টুকেছি। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 টাকা ও 410 টাকা হলে মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদ। তাহলে বুঝতেই পারছো, সরল সুদটা হচ্ছে আমার 400 টাকা এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা হচ্ছে 410 টাকা হলে মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদ। তাহলে তুমি ধরে আমাকে ধরে নেবে, ধরি মূলধন সমান এক্স টাকা ও বার্ষিক সুদের হার R%। ওকে, তাহলে প্রথম তুমি সরল সুদটা 400 টাকা, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করো। সেটা আমরা কি হয়, সিম্পল ইন্টারেস্ট সরল সুদ ইকুয়াল টু PTR/100। ওকে, যেখানে তুমি একদম ডাইরেক্ট লিখতে পারো, আমরা জানি কি যে সরল সুদ ইকুয়াল টু কত হচ্ছে, পি অর্থাৎ মূলধন এক্স টাকা, আরটাকে আমরা ধরেছি বার্ষিক সরল সুদের হার, আমরা ধরেছি আর ইন্টু টি। টিটা তুমি দেখতে পাচ্ছ কিন্তু 2 বছর আছে, তাহলে 2/100। ওকে, তাহলে তুমি এখান থেকে কত পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ 2 দিয়ে কাটলে এটা 50 হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে XR/50। ওকে, ওকে, সরল সুদটা তুমি এটা পেয়েছো। ওকে, ঠিক একই রকম ভাবে তুমি চক্রবৃদ্ধি সুদের, তাহলে এটা তুমি কি লিখবে, এক্স টাকার 8% বার্ষিক সরল সুদে সুদের হারে সমূল চক্রবৃদ্ধি। আমরা সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা কি হয়, সমূল চক্রবৃদ্ধি কি হয়, মূলধন এখানে এক্স ইন্টু 1 প্লাস আর, অর্থাৎ বার্ষিক সরল সুদের পরিমাণটা R/100 হোল টু দি পাওয়ার এন। এন এর জায়গায় এখানে কত, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, ইয়ার্স মানে হচ্ছে সময়, সময় হচ্ছে কত এখানে 2 বছর, তাহলে এখানে তুমি এখানে 2 লিখে দিলে। ওকে, এইটুকু ক্লিয়ার। তাহলে তুমি এখান থেকে তুমি কি পাবে, অতএব এক্স টাকার 8% বার্ষিক সরল সুদের হারে তোমার চক্রবৃদ্ধি সুদটা কত হচ্ছে, এক্স ইন্টু 1 প্লাস R/100 মাইনাস এক্স, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি থেকে তোমাকে এখানে মূলধনটা মাইনাস করলে এটাই হবে কত, চক্রবৃদ্ধি সুদ। এটুকু ক্লিয়ার, এটুকু আগে বুঝে নাও, তোমরা বুঝতে পারলে কি একটু দেখে নেবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে সুদটা পেলাম, এটা সরল সুদটা এটা পেলাম। ওকে, এবার তোমাকে দেখো এখানে সরল সুদটা কত বলেছে, এটা এটা কত বলেছে, 400 টাকা। তাহলে তুমি এখানে লিখে দাও XR/50 ইকুয়াল টু কত লিখবে, 400। আর একটা কি পেয়েছো, এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে তুমি লিখবে এক্স ইন্টু 1 প্লাস R/100 হোল স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 410। ওকে, তো এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন বলো, আর এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন বলো। তুমি একটা কাজ করো, তুমি আচ্ছা এখানে একটা কাজ করো, এখানে তুমি এক্সটা কমন নাও তো, এক্সটা কমন নিলে এখান থেকে তাহলে কি পাচ্ছি একটু দেখো তো, 1 প্লাস R/100 মাইনাস 1। এই যে এই পার্ট থেকে আমি এক্সট্রা কমন নিচ্ছি। ওকে, কোনো অসুবিধা, একটু দেখে নেবে তোমরা। এই যে এখান থেকে এটা মাইনাস এটা, এখান থেকে এক্স কমন নিলে এখান থেকে এটা পুরো রইলো, মাইনাস এখান থেকে এক্সট্রা কমন নিলে এটা পুরো রইলো। ওকে, চলো এইটা হলো আমার চক্রবৃদ্ধি সুদটা।
তাহলে এখানে আমি ঠিক ওইভাবেই যদি লিখি তাহলে আমি এখানটা কত লিখবো 1, আর এখান থেকে আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার তুমি একটা কাজ করো, এই 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে একটু ভাগ করো। তাহলে তুমি কি লিখবে? 1 নম্বর সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করে পাই। চলো, তাহলে তুমি কি লিখবে? এই ইকুয়ালের এই বাঁ দিক বাই 50 বা এটা হবে x ইন্টু 1 প্লাস r বাই 100 মাইনাস 1। তাহলে এটা বাই এটা ইকুয়াল টু এদিকে কত হবে? 400 বাই 410। ওকে, এটুকু বুঝে নাও। তাহলে এখানে তুমি 0 0 ক্যান্সেল করলে, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ আসলে r বাই 50 ইন্টু, তো এখানে ক্যালকুলেশনটা করার জন্য তুমি এখানে কত পাচ্ছ 100 প্লাস r। আচ্ছা, এখানে একটু জায়গা নেই বলে একটু অসুবিধা হচ্ছে। তো দেখো এখানটা আমরা একটু সলভ করে নেবো। এখানটাকে আমরা সলভ করতে গেলে একটু ভালো করে যদি তুমি সলভটা করে নাও তাহলে এখানটা কি করা যায়, তাহলে এখানটার জায়গাটা খুবই শর্ট। আচ্ছা, তাহলে এই এক্স কেটে গেলে তাহলে দাঁড়াচ্ছে কত r বাই 50। এখানে আমরা পাচ্ছি এটা মাইনাস এটা, অর্থাৎ এখানে যদি 100 লিখি তাহলে এখানে হচ্ছে 100 প্লাস r মাইনাস 100 ইকুয়াল টু হচ্ছে 40 বাই 41। এখানে 100 100 কেটে যাচ্ছে, ভালো করে দেখো 100 এখানে মাইনাস হচ্ছে, যদি এটার থেকে আমরা জাস্ট মাইনাস করেছি যেমন হয়, তো এখানে কি দাঁড়াচ্ছে এইটা আমরা পাচ্ছি, এইটা পাওয়া মানে আমরা এখান থেকে পাচ্ছি কি, আচ্ছা এখানে একটা স্কোয়ার ছিল তাই না, আমরা স্কোয়ারটাকে তো মিস করে গেছি, স্কোয়ারটাকে তো আমরা মিস করে গেছি। তাই আমরা এখানটা একটু, আচ্ছা এ স্কোয়ার মাইনাস এটা যদি বি স্কোয়ার করো, 1 মানে কি 1 স্কোয়ার, তাহলে এখান থেকে তুমি এটা লিখতেই পারো 1 প্লাস r বাই 100 প্লাস 1, আর এটা হবে 1 প্লাস r বাই 100 মাইনাস 1। এই জায়গাটা একটু বুঝতে না পারলে তোমরা দেখো, এই যে 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1 আছে, এই 1 মানে কি 1 স্কোয়ার। তাহলে আমি এখানে তোমাদের জাস্ট ভেঙে দেখিয়ে দিচ্ছি কি লিখছি এখানটা, 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার, আর এই 1কে আমরা 1 স্কোয়ার লিখছি, তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওটাই লিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে প্লাস 1 এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি 1 প্লাস 1 দ্যাট ইজ, আচ্ছা r বাই 100 r বাই 50 যেটা ছিল, এখান থেকে আমরা পাচ্ছি r বাই 100। ঠিক আছে, এখানে আমরা কিন্তু r বাই 100 পাচ্ছি, তাহলে r বাই 100 ইন্টু r বাই 100, তাহলে এখানে এটা কেটে যাচ্ছে আবার, তার মানে এটা যদি উল্টে যায় তাহলে এটা কত হবে উপরে 100 বাই r, এই পার্টটা এখান থেকে যেটা আমরা পেয়েছি। ভালো করে এখানটা একটু দেখো, জায়গাটা শর্ট বলে তোমাদের একটু আমার অসুবিধা হচ্ছে একটু বোঝাতে। ওকে, এই যে 1 মাইনাস r বাই 100, এটা উল্টে গেলে 100 বাই r হয়ে যাবে। এখানে একটুখানি বড় করে হয়ে গেছে, আর এখান থেকে কি পেলাম, এখান থেকে পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি 100 প্লাস 100, ওপরে পাচ্ছি এটা 200 প্লাস r। এটা উল্টে গেলে তাহলে কত হবে, এটা উল্টে গেলে হবে 100 ওপরে যাবে আর নিচে চলে আসবে r প্লাস 200, r প্লাস 200। এই যে এরপরে এখানে ক্যালকুলেশনটা দেখো, এখানে কিন্তু একটা প্লাস আছে, তুমি 1 প্লাস 1 2,
2/r+100 আছে, 2/r+100 মানে এই যে 2 প্লাস r/100, তাহলে এখান থেকে এটা কত হচ্ছে, এই যে 1 + 1 2, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কত, 100 × 2 দ্যাট ইজ 200 প্লাস r। এবার নিচে এটা বাই ফর্মে আছে, 100টা উপরে যাবে আর r+200টা নিচে আসবে, এটাই করেছি। আর তার সাথে যে গুণটা ছিল r/100, এখানে +1 -1 কেটে গেছিলো, এই 100টা উপরে চলে এলো, 8টা নিচে চলে এলো, তাহলে ইকুয়াল টু তুমি কি পাচ্ছ 40/41। ওকে, এবার তুমি এখানে আর ক্যান্সেল করলে, আর এখান থেকে 50 দিয়ে 100কে কাটলে এটা 2 হলো। ওকে, তো এই জায়গাটা খুব সাবধানে করো, হ্যাঁ, 100 × 2, তাহলে এই জায়গাটা আমি একটু এই পার্টটায় নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে, 2 × 100 মানে 200 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে r+200 ইকুয়াল টু হচ্ছে 40/41। এবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করলে তুমি কি পাচ্ছ, 41 × 2, তাহলে এটা 41 × 2 আর তার সাথে এটার গুণ হচ্ছে, তাহলে এখানে পাচ্ছ কি 40 × r, দ্যাট ইজ 40r প্লাস 40 × 200, এটা তুমি পাচ্ছ 8000। ওকে, আর তার সাথে ইকুয়াল দিয়ে এটার সাথে এটার গুণ করছে, তাহলে এটা কত হচ্ছে 41 × 82, অর্থাৎ 8200। চলো এখানে আমরা কি পেলাম তাহলে, তো এই জায়গাটা ক্যালকুলেশনটা তোমরা একটুখানি বুঝতে পারলে কিনা সেটা আমার কিন্তু অবশ্যই জানাবে। 8200 মাইনাস প্লাস 8000 দিলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখান থেকে পাচ্ছি কত 200, আর এখান থেকে তাহলে আর আমরা পেয়ে যাচ্ছি 200/40, 0 কাটলাম, তাহলে এটাও কাটছে, একটু দেখে নাও এটাও কত হচ্ছে 5, তাহলে আর ইকুয়াল টু আমার জানাচ্ছে 5। ওকে, এই জায়গাটাই কিন্তু অঙ্কটার মেইন জায়গা। এই জায়গাটা যদি তোমরা যদি করতে পারো, ইকুয়েশন 1কে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এটা বাই এটা, এখান থেকে দেখো এক্সট্রা কমন গেছিলো বলে আমি কিন্তু এখানে এই এক্স কিন্তু কেটে দিয়েছিলাম, ঠিক আছে, কেটে যাচ্ছে কিন্তু, তাহলে পড়লো r/50, এই যে r/50 লিখেছি, আর এখান থেকে যে a² - b² ফর্মটা তোমাদের এখান থেকে দেখি, যেটা অ্যাকচুয়ালি a² - ফর্ম কি a + b × a - b, এখান থেকে +1 - 1 কেটে যাচ্ছে, তাহলে কিন্তু হচ্ছে r/100। এটা যেহেতু ডিভাইড ফর্মে আছে, যেহেতু প্রোডাক্ট ফর্মে আছে, এর সাথে আছে গুণ আকারে আছে, এটা আবার হোল ডিভাইড বাই হয়ে আছে, তাহলে এটা কি হবে, উল্টে গিয়ে 100/r হলো। আর এখান থেকে আমরা কি পেলাম ক্যালকুলেশন করে, 200 + r/100, এটাও আবার উল্টে যাবে, তাহলে 100/200 + r হয়ে যাবে, এখান থেকে আমরা আরটা পেয়ে গেছি। ওকে, তাহলে আর আমরা পেয়ে গেছি কত, এটা। এবার আমাকে কি বার করতে বলছে, শতকরা বার্ষিক সুদ। ও আচ্ছা, শতকরা বার্ষিক সুদটা বেরিয়ে গেছে, এবার বার করবো মূলধনটা। মূলধনটা তুমি একটা কাজ করো, তুমি ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দাও মূল আর এর জায়গায়, তাহলে এখান থেকে পেয়ে যাবে, তা তুমি লিখে দাও 1 নম্বর ইকুয়েশন থেকে পাই, কি পাই, যে xr/50, এটা ইকুয়াল টু কত ছিল, 400। চলো তাহলে এখানে তুমি আর এর ভ্যালু যদি বসাও, আর আমরা পেয়েছি কত, 5/50 ইকুয়াল টু 400, 5 দিয়ে এটা কাটলে 10, চলো এক্স ইকুয়াল টু আমার হচ্ছে 10 × 400, তাহলে এটা কত হবে 400 × 10 implies that x ইকুয়াল টু 4000। তার মানে তোমার মূলধনের পরিমাণ ছিল 4000 টাকা, আর এখানে শতকরা বার্ষিক সুদ ছিল তোমার 5%। ওকে, চলো দেখো অঙ্কটা তোমরা বুঝতে পারলে কিনা। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কগুলো আমরা কিন্তু প্রায়শই আমরা টেস্ট পেপারে দেখতে পাই, এবং এগুলো কিন্তু একটু বইয়ের বাইরের ধরনের অঙ্ক, এগুলো তোমাদের কিন্তু না আসার কোনো, মানে ভেবো না যে আসার কোনো চান্স নেই, আমাদের কিন্তু প্রায়ই দেখতে পাই একটা কিন্তু এরকম, যে দুটোর মধ্যে একটা করতে হয়, একটা কিন্তু অঙ্ক তোমাদের একটু অন্যরকমভাবে ঘুরিয়ে দেয়। তো দেখো অঙ্কটা কি বলছে, রমেনবাবু 37,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন, 3টি ব্যাংকের বার্ষিক সরল সুদের হারটা বলেছে, প্রথম ব্যাংকে 4%, সেকেন্ড ব্যাংকে 5%, তৃতীয় ব্যাংকে 6%। 1 বছর পরে বলছে 3টে ব্যাংকের মোট সুদের পরিমাণ বলছে সমান, মানে প্রথম 1 বছর পরে প্রথম ব্যাংকের যা সুদ হয়েছে, দ্বিতীয় ব্যাংকেও সেই একই পরিমাণ, তৃতীয় ব্যাংকেও ঠিক একই পরিমাণই সুদ হয়েছে। তাহলে বলছে তিনি যে 3টে ব্যাংকে এই টাকাটা ভাগ করে রেখেছেন, প্রত্যেকটা ব্যাংকে কত করে টাকা রেখেছিলেন। তাই তুমি ধরে নাও, ধরি রমেন বাবু
প্রথম ব্যাংকে x টাকা, দ্বিতীয় ব্যাংকে y টাকা ও তৃতীয় ব্যাংকে z টাকা রেখেছিলেন। ঠিক আছে, এবং সেখানে লিখে দাও x নট ইকুয়াল টু y বা x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0, z গ্রেটার দেন 0। তাহলে তুমি প্রথম ব্যাংকের সুদ বার করো। প্রথম ব্যাংকের এক বছর পরে সুদের পরিমাণ তাহলে কত হবে? প্রথম ব্যাংকের মূলধন তাহলে x টাকা ধরেছি, x টি, তো এখানে সরল সুদের যে ফর্মুলা PTR/100, p মানে মূলধন, t মানে বছর, এখানে এক বছর সময়, ইনটু আর, আর প্রথম ব্যাংকে 4, এত টাকা। তুমি এখান থেকে কত পাচ্ছ? কাটাকুটি করে x বাই, ওকে, তাহলে এটা তুমি পাচ্ছ প্রথম ব্যাংক থেকে। ঠিক একই রকম ভাবে তুমি দ্বিতীয় ব্যাংকে এক বছর পরে সুদের পরিমাণ তাহলে কত হবে? ওর হবে y ইন্টু 1, ওরও এক বছর। দ্বিতীয় ব্যাংকে তুমি রেখেছো y টাকা ইন্টু রেট পার অ্যানাম কত হচ্ছে এখানে 5% বাই 100 টাকা, এখানে হচ্ছে কত y বাই কাটাকুটি করে 20। ঠিক একই রকম ভাবে তুমি তৃতীয় ব্যাংকটা বার করে নেবে। তৃতীয় ব্যাংকে আমাদের কত হয়, কত ধরেছি z টাকা, z টাকা ইন্টু এক বছর, আর ওর হচ্ছে 6%। তাহলে এখানে তুমি 100 টাকা কাটাকুটি করলে তুমি এখানে পাচ্ছ 3z, এটা 3 হবে আর এটা 50 হচ্ছে, তাহলে 3z বাই 50 টাকা। ওকে, ঠিক আছে। এবার তুমি দেখো ইকুয়েশন কি কি পাচ্ছ। তুমি এখানে বলছো প্রত্যেকটা ব্যাংকে কি বলেছিল, সুদের পরিমাণ বছর পরে এক বছর পরে একই হচ্ছে, তবে এটাও যা এটাও যা এটাও তাই। তাহলে ওখান থেকে আমরা কি লিখবো? তাহলে লিখবো x/25 যা y/20 তাই, এবং 3z/50 তাই। এটা লিখতেই পারি প্রশ্নানুসারে। তাহলে তুমি এখান থেকে এটাকে কি ধরবে, কে, যেখানে কে এটাকে ধরে নেবে, এটা লিখবে ধরি, তাহলে এখানটাই লিখে দাও ধরি। তাহলে যেখানে কে নট ইকুয়াল টু 0, কে নট ইকুয়াল টু আমি ধরলাম 0। ওকে, কে এটা বড় হবে। ওকে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ একটু দেখে নাও। x/25 ইকুয়াল টু কে, একটা পাচ্ছ y/20 ইকুয়াল টু কে, আর এটা পাচ্ছ 3z/50 ইকুয়াল টু কে। এখান থেকে তুমি পাচ্ছ x ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 25 কে, তাহলে x ইকুয়াল টু 25 কে, এখান থেকে y হচ্ছে 20 কে, 20 ইন্টু কে 20 কে, আর এখান থেকে z তুমি পেয়ে যাচ্ছ 50 কে বাই 3। ওকে, তো এগুলো রেখে দাও। এবং দেখো তুমি এবার কাজে লাগাও যে এখানে বলেছে 37,000 টাকা তিনটে ব্যাংকে রাখছে, তিনটে ব্যাংকে রাখছে, তাহলে 37,000 যদি তিনটে ব্যাংকে রাখি, তিনটে ব্যাংকের মূলধন যোগ করে তো 37,000 টাকাই হবে। তার মানে এখানে প্রথম ব্যাংকে যে রাখেছে, দ্বিতীয় ব্যাংকে যা রেখেছে, তৃতীয় ব্যাংকে যা রেখেছে, এই তিনটেই তো মিলেই তো 37,000 টাকা, তাই না? ওই 37,000 তো কি করেছে, তিনটে পার্টে ভাগ করে তিনটে ব্যাংকে রেখেছে। তাহলে তিনটে টাকার যোগফল নিশ্চয়ই আমরা কি লিখবো, 37,000 টাকা। তাহলে আবার লিখতে পারি x প্লাস y প্লাস z ইকুয়াল টু
37,000। এটাও কিন্তু তুমি প্রশ্নানুসারে বলতেই পারো। তাহলে এক্স এর জায়গায় তুমি এবার ভ্যালু বসাও 25K, ওয়াই এর ভ্যালু কত 20K, আর জেড এর ভ্যালু 50K/3 ইকুয়াল টু হচ্ছে 37,000। তাহলে এখান থেকে তুমি থ্রিটাকে যদি লসাগু হবে, এবং 3 × 25 হচ্ছে 75K, 20 × 60K, প্লাস এটা দাঁড়াচ্ছে 50K। যোগ করলাম জাস্ট, এতে কোনো নতুন কিছু শেখার কিছু নেই। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 60 + 50 কত হয়, 60 + 50 হচ্ছে 110, 110 + 75 তাহলে হচ্ছে 185। ক্লিয়ার এটুকু? আচ্ছা, অঙ্কটা যদি ক্যালকুলেশন ঠিক আছে, 50 + 11, 110, 185/3, ওকে। তাহলে এখানে কত হচ্ছে 37,000। ওকে, এখান থেকে আমি একটু এই জায়গায় চলে আসছি। তাহলে এখান থেকে 185K তুমি পাচ্ছ 37,000 ইন্টু 3, থ্রিটাকে ওদিকে নিয়ে গেলাম। তাহলে কে ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 37,000 ইন্টু 3/185। ওকে, ওকে। আচ্ছা, এখানে আমাদের তো সবই ঠিক আছে। তো এখানে 4/100 কাটাকুটি করে আমার এখানে তো 1/25 আসছে, এখানে 520, এখানে আমার আছে 6, 350, z/50, তাহলে 325, 320, 50। ওকে, চলো কাটাকুটি করো একটু। 5 দিয়ে দেখো তো কাটলে কত হচ্ছে। 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 15, 17, 18, 3, 35, 37 হচ্ছে। এটাকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 7 35, 14 2 20, 20 মানে হচ্ছে 400। আচ্ছা, 37 আচ্ছা এটা কাটছে, 37 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 200 হচ্ছে। ওকে, 200 ইন্টু 3, তাহলে এখানে কে আমরা পেয়ে গেছি। তাহলে কে এর ভ্যালু হচ্ছে 600। ওকে, কে এর ভ্যালু আমার এখানে বেরিয়েছে 600। ঠিক আছে, তাহলে কে এর যদি আমার ভ্যালু 600 হয়, তাহলে আমরা এখান থেকে তাহলে এবার দেখো কে এর ভ্যালু আমরা দেখে নিই, একটু মিলিয়ে নিই। আমরা কে এর ভ্যালু একটু মিলিয়ে নিই। 125, চলো ঠিক আছে। চলো এবার দেখো কে এর ভ্যালু বেরিয়ে গেছে, তুমি এখান থেকে কি পেয়ে যাবে, এক্স পেয়ে যাবে। এক্স কত হবে 25 ইন্টু কে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো এক্স ইকুয়াল টু 25 ইন্টু 600। তাহলে কত হচ্ছে 0 0 0 চলো, এক্স হলো 15,000, ওয়াই পেয়ে যাবে এখান থেকে। ওয়াই তাহলে কত হবে 20K। তাই এখানে এই যে ভ্যালুগুলো বসাবে 20 ইন্টু কে। তাহলে 20 ইন্টু কে এর ভ্যালু কত 600। তাহলে এখান থেকে পাচ্ছ 12,000। আর এখান থেকে তুমি জেড পেয়ে যাচ্ছ, জেড হচ্ছে 50 ইন্টু 600/3। তো এটা কাটলে হচ্ছে কত 20, 200। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 10,000। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে তুমি বুঝতেই পারছো অ্যান্সার লেখার সময় প্রথম ব্যাংকে হচ্ছে তার মানে 15,000 টাকা, তোমরা অ্যান্সারটা লিখে নেবে। দ্বিতীয় ব্যাংকে সে রেখেছিল 20,000 টাকা, এবং তৃতীয় ব্যাংকে সে রেখেছিল 10,000 টাকা। দেখো তিনটে যোগ করে তোমার 37,000ই হচ্ছে। তাহলে তুমি এটা লিখে দেবে। অতএব প্রথম ব্যাংকে 15,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে 12,000 টাকা,
ও তৃতীয় ব্যাংকে, এত টাকা রেখেছিলেন। ওকে, তো আমরা দেখো এখানে দুটো অঙ্ক করেছি, দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, তো এই ধরনের অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তো আশা করি তোমরা কিন্তু কমন অবশ্যই পেতে পারো। ওকে, চলো আপাতত এইটুকুই, আমরা আবার নেক্সট ভিডিওতে আসছি। টাটা।